ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা আবার টেন্সের উপরে এক্সারসাইজ করব। আগের দিনও আমরা টেন্সের উপরে এক্সারসাইজ করেছিলাম। তোমরা যারা আমার টেন্সের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই টেন্সের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের এই এক্সারসাইজগুলো করা খুবই সুবিধা হবে এবং আশা করি তোমাদের ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। তো চলো আজকে দেখি কি রয়েছে। তো আগের দিন যেমনভাবে আমরা এরর কারেকশন করছিলাম, একটা সেন্টেন্স কতগুলো পার্টে দেখো ডিভাইড করা রয়েছে। আগের ক্লাসে আমি নাম্বার 10 অবধি কমপ্লিট করিয়েছি। তো আজকে আমরা নাম্বার 11 থেকে শুরু করব। তো তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে এই ক্লাসটা তোমাদের পক্ষে আরও বুঝতে সুবিধা হবে। দেখো এখানে একটা সেন্টেন্স বা এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা ডিভাইড করা আছে কতগুলো পার্টে, যেমন এ বি সি ডি, এবং যদি কোনো ভুল না থাকে তাহলে সেটা হচ্ছে ই। তো আগের দিনই আমি বলে দিয়েছিলাম যে যে পার্টে ভুল থাকবে সেই পার্টটা তোমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে এবং কারেকশন করে তোমরা কিন্তু অবশ্যই সেটা খাতায় লিখে নেবে। এখানে দেখো কারেকশন করার পরে কিন্তু আমি লিখিনি, তোমরা অবশ্যই প্রথমে মানেটা বুঝে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে আমার আনসারটা শুনবে এবং ফাইনালি কিন্তু কারেকশন করার পরে খাতায় লিখে নেবে। তাহলে চলো দেখি নাম্বার 11-এ কি রয়েছে। দেখো, সি কেম টু দ্য পার্টি মাচ লেটার দেন আই এক্সপেক্টেড। তো সি কেম টু এটা এ পার্ট, দ্য পার্টি মাচ এটা বি পার্ট, ল্যাটার দেন এটা সি পার্ট এবং আই এক্সপেক্টেড তাই তো এটা ডি পার্ট। এবং কোনো ভুল না থাকলে সেখানে তোমরা মার্ক করবে কি ই করবে, যাতে নো এরার অর্থাৎ কোনো ভুল নেই। তাহলে অবশ্যই প্রথমে তোমরা ট্রাই করো যে মানেটা বোঝার সেন্টেন্সে কি বলতে চাইছে, তারপরে কিন্তু তোমরা ফাইন্ড আউট করবে যে কোথায় ভুলটা রয়েছে এবং আলটিমেটলি সেটা কারেকশন করার পরে অবশ্যই খাতায় সেটা নোট ডাউন করবে। চলো তাহলে দেখো, আশা করি অনেকেই বুঝতে পেরেছো মানেটা, যে সে এসেছিল পার্টিতে অনেকটা পরে, মাচ ল্যাটার দেন আই এক্সপেক্টেড, মানে আমি যেমন আশা করেছিলাম তার অনেকটা পরে সে কি হয়েছিল, সে কি করেছিল, পার্টিতে এসেছিল। তাহলে দেখো ভুলটা কোথায় রয়েছে। সি কেম টু দ্য পার্টি মাচ ল্যাটার দেন আই এক্সপেক্টেড, তাই তো। দেখো এটা প্রথমে টেন্সটা বুঝবে, যেহেতু আমি এক্সারসাইজটা করাচ্ছি মেনলি টেন্সের উপর ভিত্তি করেই। তো চলো আমরা বুঝে নিই এটা কোন টেন্সে রয়েছে। দেখো এটা পাস্টে রয়েছে, তাই তো। এইবার দেখো পাস্টে তোমাদের আমি কি বলেছিলাম, যে পাস্টে যদি দুটো ঘটনা একই সাথে ঘটে এবং কোনোটা আগে এবং কোনোটা পরে ঘটে, সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি বলো, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তাই তো। তাহলে দেখো সে এসেছিল পার্টিতে অনেকটা পরে, যেটা কি করেছিলাম আমি এক্সপেক্টেড করেছিলাম তার ঠিক অনেকটা পরে সে পার্টিতে এসেছিল। তাহলে কোন ব্যাপারটা আগে ঘটে গিয়েছে বলো, এই যে আমার এই এক্সপেকটেশনের ব্যাপারটা, তাই তো, যে আমি এক্সপেক্টেড করেছিলাম এই ঘটনাটা কিন্তু তার আসার আগেই ঘটে গিয়েছিল, তাই তো। তো যেটা আগে ঘটে গিয়ে থাকবে অতীতে, দুটি ঘটনার মধ্যে যে কাজটি আগে ঘটে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলো, তার যে আসার ঘটনাটা সেটা কিন্তু পরে ঘটেছিল, আমার এক্সপেকটেশনের পরে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছিল, আগে ঘটেছিল দেখো ঠিক এই পার্টটা আগে, অর্থাৎ আমি এক্সপেক্ট করেছিলাম যেভাবে, ঠিক তার অনেকটা পরে সে কিন্তু পার্টিতে এসেছিল। তাহলে এটা তো আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টে এবং অপরটি সিম্পল পাস্টে। তাহলে দেখো তার আসার যে ব্যাপারটা সেটা পরে ঘটেছিল, তাহলে এই পার্ট এই যে এ এবং বি পার্ট এবং সি পার্ট এটা ঠিক রয়েছে। ভুলটা কোথায় রয়েছে দেখো এই ডি পার্টে, তাই মার্ক করতে হবে তোমাদের কি বলো, ডি পার্টে ভুল রয়েছে, তাই তো। ভুলটা কি দেখো, এটা কিন্তু আমি সিম্পল পাস্টে রাখতে পারবো না।
কারণ পাস্ট পারফেক্ট অর্থাৎ যখন দুটি ঘটনা একসাথে ঘটবে, অতীতে ঘটেছিল বোঝাবে এবং একটির আগে আরেকটি ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমাদের এখানে কি করতে হবে বলো, এখানে আমাদেরকে শুধুমাত্র একটা হ্যাড অ্যাড করতে হবে। তো উত্তরটা কি হবে, আনসারটা হবে সি কেম টু দ্য পার্টি মাচ লেটার দেন আই হ্যাড এক্সপেক্টেড। আই হ্যাড এক্সপেক্টেড, বুঝতে পেরেছো? হ্যাড এক্সপেক্টেড উত্তরটা কি হলো, আনসারটা আমরা ফাইন্ড আউট করলাম ডি পার্টে ভুল রয়েছে এবং আনসারটা এখানে কি করতে হবে, তোমাদেরকে একটা হ্যাড অ্যাড করতে হবে, আই হ্যাড এক্সপেক্টেড। তাহলে কি সি কেম টু দ্য পার্টি মাচ লেটার দেন আই হ্যাড এক্সপেক্টেড। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকেই করতে পারোনি, আবার অনেকেই করতে পেরেছো। তো যারা বুঝতে পারোনি তারা বুঝতে পারলে আশা করি। চলো তাহলে পরেরটা দেখি, নাম্বার 12। দেখো নাম্বার 12 এ কি রয়েছে, আই লিভড হিয়ার ফর 5 years সো আই নো অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দিস কলোনি। তো এ বি সি ডি ই এইভাবে রয়েছে। তো মানেটা প্রথমে তোমরা মিনিংটা বোঝার চেষ্টা করবে। কি বলতে চেয়েছে স্পিকার এখানে, যে আমি এখানে 5 বছর ধরে কি করছি, বাস করছি, তাই তো? সেই জন্য আমি জানি, কি জানি, অ্যাবাউট দ্য প্রবলেমস অর্থাৎ সমস্যাটা সম্পর্কে, অফ দিস কলোনি এই কলোনিটার সম্পর্কে, সমস্যাগুলো এই কলোনির সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আমি জানি। তাহলে দেখো প্রথমে দেখো আমি জানি সমস্যাগুলো সম্পর্কে এই কলোনির, অর্থাৎ এই কলোনির সমস্যাগুলো সম্পর্কে আমি জানি। কেন কি কেন, তার কারণ হচ্ছে আমি এখানে 5 বছর ধরে বাস করছি। তাহলে বুঝতেই পারছো যে ঘটনাটা প্রেজেন্টের কথাই বলা হচ্ছে। তাহলে যদি প্রেজেন্টেই বলা হয় তাহলে হঠাৎ করে আমরা কি করে এটা পাস্টে লিখতে পারি বলো, আই লিভড হিয়ার। আর একটা কথাও ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে দেখবে, দেখো বি পার্টে ফর 5 years অর্থাৎ 5 বছর ধরে। তো তার আমার এই যে বাস করার ব্যাপার অর্থাৎ স্পিকারের যে বাস করার ব্যাপার সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, সেটা কিন্তু চলছে। তো বর্তমানকালে কোনো কাজ কোনো রিসেন্ট পাস্টে শুরু হয়ে এখনো চলছে যদি বোঝাই, তো আমি কি টেন্স তোমাদের বলেছিলাম বলো, সেক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সে তোমরা যে কোনো একটিতে লিখতে পারো। তাহলে ভুলটা অর্থাৎ এররটা কোথায় রয়েছে, দেখো ঠিক এ পার্টে রয়েছে ভুলটা। কেন, দেখো আই লিভড হিয়ার মানে কি, আমি বসবাস করেছিলাম, অর্থাৎ আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু দেখো বক্তার কথার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি না যে তার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। কারণ কি, সে বলছে সেই জন্যই কি আমি এই কলোনির সমস্যাগুলো সম্পর্কে জানি। তো তার জানার যে ব্যাপারটা, তার কারণ সে বসবাস করছে সেই জন্য। আর একটা পয়েন্ট হচ্ছে, কোন একটা পয়েন্ট দেখো ফর 5 years এখানে বলা হয়েছে, তো কোন একটা সময় ধরে কাজটা কিন্তু চলছে। তাহলে তোমরা অবশ্যই এই যে সেন্টেন্সের প্রথম পার্ট অর্থাৎ আই লিভড হিয়ার, এখানে তোমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারো অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারো। কেমন ভাবে, আই হ্যাভ লিভড হিয়ার অথবা আই হ্যাভ বিন লিভিং হিয়ার, দুটোই কিন্তু কারেক্ট। তো তোমরা যদি লেখো আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years, তার মানে এই নয় যে তোমার বাস করার ব্যাপারটা কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি 5 বছর ধরে বাস করছো এবং এখনো তোমার সেই ব্যাপারটা চলছে। আর সেই জন্যই বক্তা বলছে আমি এই সমস্যাটা সম্পর্কে জানি। তো তোমরা অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারো অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও লিখতে পারো। তো আমি এখানে আই হ্যাভ লিভড হিয়ার বললাম, তো আই হ্যাভ তোমরা এখানে একটা হ্যাভ অ্যাড করলেই কিন্তু এই যে সেন্টেন্সের এই পার্টটুকু কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years সো আই নো অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দিস কলোনি। রাইট? তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে কারেকশনটা হবে, এখানে শুধু একটা তোমাদের
হ্যাভ অ্যাড করতে হবে, হ্যাভ, HAVE, কারণ এটা দেখছো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years, সো আই নো অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দিস কলোনি। তাহলে আমরা এই সেন্টেন্সের এ পার্টে কিন্তু এরর ফাইন্ড আউট করতে পারলাম। আই হ্যাভ লিভড হিয়ার, এখানে শুধু হ্যাভটা অ্যাড করতে হবে তোমাদেরকে। চলো নাম্বার 13, the chairman had not taken any decision until he had studied the case thoroughly। তো মানেটা অবশ্যই প্রথমে বোঝার চেষ্টা করবে। চেয়ারম্যান কি করেছেন, হ্যাড নট টেকেন এনি ডিসিশন, মানে কোনো ডিসিশনই চেয়ারম্যান নেননি যতক্ষণ না পর্যন্ত তিনি কি হয়েছে, হি হ্যাড স্টাডিড দ্য কেস থরলি, অর্থাৎ যতক্ষণ না ঘটনাটা সম্পর্কে তিনি পুরোপুরিভাবে স্টাডি করেছিলেন, তাই তো? তাহলে ভুলটা কোথায় রয়েছে দেখো, ভুলটা কোথায় রয়েছে, ভুলটা রয়েছে দেখো এর আগেও আলোচনা করা হয়েছিল এবং এটা আবার দেখো রিপিট হয়েছে। অতীতের এটা ঘটনা, তোমরা বুঝতে পারছো এটা পাস্টের ঘটনা। তো পাস্টে যে ঘটনাটা, যদি দুটো ঘটনা ঘটে থাকে, তোমাদেরকে বলেছি যে দুটো ঘটনা ঘটে থাকলে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্টে এবং অপরটি কিন্তু সিম্পল পাস্টে। তাহলে চেয়ারম্যানের এই যে ডিসিশন নেওয়ার ব্যাপারটা সেটা আগে ঘটেছিল না তিনি আগে স্টাডি করেছিলেন, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। আগে দেখো বুঝে পড়ার পরে তোমরা অবশ্যই বুঝবে যে কি ব্যাপারটা আগে ঘটেছিল। দেখো দেখো তিনি কিন্তু কোনো ডিসিশন নেননি যতক্ষণ না তিনি কেসটা থরলি স্টাডি করেছিলেন। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে বলো, তার এই স্টাডি করার ব্যাপারটা কিন্তু আগে ঘটেছিল, তাই তো? তারপরে তিনি কিন্তু ডিসিশনটা নিয়েছিলেন। তো দেখো হি হ্যাড স্টাডিড দ্য কেস থরলি, এটা তো ঠিকই রয়েছে, অর্থাৎ এটা আগে ঘটেছিল সেই জন্য এটা পাস্ট পারফেক্টেই থাকবে এবং এটা পাস্ট পারফেক্টেই রয়েছে। তো সি পার্ট, ডি পার্ট এবং বি পার্ট ঠিক রয়েছে। তাহলে ভুলটা রয়েছে কোথায় দেখো, এই যে ঘটনাটা যে চেয়ারম্যান নিয়েছিলেন না, নিয়েছিলেন না, তো সেটাকে আমাদের সিম্পল পাস্টে লিখতে হবে। তো এ পার্টে কিন্তু এররটা রয়েছে আর এখানে কিন্তু হ্যাডটা হবে না, কি হবে সিম্পল পাস্টে হলে ডিড হবে, ডিড নট টেক, নেন নিয়েছিলেন না, অর্থাৎ নিয়েছিলেন না বলতে গেলে এখানে তোমার একটা নেগেটিভে যখন আমরা করব তখন আমাদেরকে কি করতে হবে, একটা ডিড অ্যাড করতে হবে এবং নট আছে ডিড নট, ডিড যেহেতু পাস্টে আছে সেই জন্য ডিড নট টেক হবে, টেকেন কিন্তু হবে না, টেকেন কিন্তু হবে না, কি হবে ডিড নট টেক। তাহলে আলটিমেটলি আনসারটা আমাদের কি দাঁড়ালো, দ্য চেয়ারম্যান ডিড নট টেক any decision until he had studied the case thoroughly. The chairman did not take any decision until he had studied the case thoroughly. তাহলে আমরা নাম্বার 13 এ পার্টে ফাইন্ড আউট করলাম এবং এটা পাস্ট পারফেক্টে হবে না, সিম্পল পাস্টে হবে, সিম্পল পাস্টে হলে ডিড নট টেক। চলো তাহলে এর পরের কোশ্চেনটা দেখি। দেখো নাম্বার 14, he switched on the light before he entered the room, অর্থাৎ কি করেছিল, সে লাইটটা জ্বালিয়েছিল কি ঘরে প্রবেশ করার পূর্বে, তাই তো? সে জ্বালিয়েছিল। তো এটাও দেখো তোমরা অবশ্যই আশা করি এটা তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে, খুব সহজ, কেননা আমরা এইভাবেই দুটো কোশ্চেন কিন্তু এইভাবেই আমরা কিন্তু সলভ করলাম। তো এটাও কিন্তু দেখো পাস্টের ঘটনা, যে সে সুইচ অন করেছিল লাইট কার পূর্বে, বিফোর হি এন্টার দ্য রুম। তো তার যে প্রবেশ করা এবং সুইচ অন করা, কোন কাজটা আগে ঘটেছে দেখো, সুইচ অন করাটা, সে আগে সুইচ অন করেছিল তারপরে কি করেছিল, সে প্রবেশ করেছিল। তাহলে এখানে দেখো হি সুইচ অন দ্য লাইট বিফোর হি এন্টার দ্য রুম, তাহলে কোন পার্টে ভুল রয়েছে দেখো, এ পার্টে, কারণ সে আগে সুইচ অন করেছিল তারপরে কিন্তু সে কি করেছিল, রুমে এন্টার করেছিল। তাহলে হি হ্যাড সুইচ অন দ্য লাইট বিফোর হি এন্টার্ড দ্য রুম। তাহলে আমাদেরকে এখানে কি অ্যাড করতে হবে, একটা হ্যাড, কারণ কি আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে যে কাজটি আগে হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্টে আমাদের লিখতে হবে এবং পরে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু সিম্পল পাস্টে লিখতে হবে। তো এখানে আগে ঘটেছে সুইচ অন করার ব্যাপারটা, তাহলে হি হ্যাড সুইচড অন দ্য লাইট বিফোর হি এন্টার্ড রুম, তাহলে হি হ্যাড সুইচ অন,
এখানে হ্যাডটা তোমাদের শুধু অ্যাড করতে হবে। চলো নাম্বার 15 দেখি। I have been admiring her for the voice with which she is gifted। এখানে দেখো প্রথমে মানেটা অবশ্যই মিনিংটা বোঝার চেষ্টা করবে, তারপরে কিন্তু আনসারটা করবে। তাহলে মানেটা কি বলতে চাইছে, I have been admiring her মানে কি, মানেটা এটাই বলতে চাইছে যে আমি তাকে প্রশংসা করি, তার মুগ্ধভাবে তার প্রশংসা করি, কেন কিসের জন্য, ফর দ্য ভয়েস উইথ হুইচ সি ইজ গিফটেড, তার যে স্বর কণ্ঠস্বর যেটা তার গিফটেড কণ্ঠস্বর, তার জন্য আমি কিন্তু তাকে অ্যাডমায়ার করি, তার প্রশংসা করি মুগ্ধভাবে। তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে, এররটা কোথায় রয়েছে, ফাইন্ড আউট করার চেষ্টা করো। দেখো যদি আমরা খুব ভালোভাবে একটু নোটিস করি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক এই এ পার্টে কিন্তু ভুলটা রয়েছে। কেন, দেখো এই যে অ্যাডমায়ার করার ব্যাপারটা, অর্থাৎ আমি কারোর প্রশংসা করি, এই ব্যাপারটা যে অতীতে শুরু হয়ে এখন চলছে এই রকম কিন্তু না, আমি সব সময় তার প্রশংসা করি, তাই তো, কেননা তার ভয়েসের জন্য, তার কণ্ঠস্বর, সুরেলা যে কণ্ঠস্বর, তার জন্য কিন্তু আমি অ্যাডমায়ার করি। আর সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখার দরকার নেই, এটা একটা সাধারণ ঘটনা, তাই তো, সেটা আমরা সিম্পল পাস্টে সিম্পল প্রেজেন্টে লিখবো। তো এখানে হ্যাভ বা বিন বা অ্যাডমায়ারিং করার কিন্তু কোনো দরকার নেই, শুধু আমরা সিম্পল প্রেজেন্টে লিখবো আই অ্যাডমায়ার হার, আই অ্যাডমায়ার, এখানে অ্যাডমায়ার লিখবে শুধু, তাহলে কি হবে, আই অ্যাডমায়ার হার ফর দ্য ভয়েস উইথ হুইচ সি ইজ গিফটেড। বুঝতে পারছো যে কোনো কিছু আমি সাধারণভাবে কথা বলছি যে আমি তার প্রশংসা করি, তো সেই ব্যাপারটা আমার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখার দরকার নেই, এটা একটা সাধারণ ঘটনা। সুতরাং এটাকে আমাদেরকে এই সেন্টেন্সের পার্টটুকু আমাদেরকে সিম্পল প্রেজেন্টে লিখলেই যথেষ্ট। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটা তোমরা পড়েছো অবশ্যই, যারা ক্লাসটা দেখেছো বা আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো যে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং মেইন ভার্বে যে প্রেজেন্ট ফর্ম সেটা লিখলেই একটা সিম্পল প্রেজেন্টে আমরা সেন্টেন্স লিখতে পারি। তো এখানে দেখো আই হ্যাভ বিন অ্যাডমায়ারিং কিন্তু হবে না, হবে কি আই অ্যাডমায়ার, আই অ্যাডমায়ার হার ফর দ্য ভয়েস উইথ হুইচ সি ইজ গিফটেড। আশা করি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো নাম্বার 16 দেখি। 16 কি দেখো, হি ওয়াজ উইথ মি আপ টিল নাও, এটা তোমরা একটু ভুল করো না, আপ টিল মানে এখনো পর্যন্ত, আনটিলের মতোই কিছুটা। সো ডোন্ট পানিশ হিম ফর দ্য ডিলে, হি ওয়াজ উইথ মি মানে মানেটা বলতে চাইছে স্পিকার কি বলো, সে আমার সাথে এখনো অবধি আছে, সো সেই জন্য ডোন্ট পানিশ হিম ফর দ্য ডিলে, সেই জন্য দেরি করার জন্য তাকে পানিশমেন্ট দিও না, অর্থাৎ তাকে শাস্তি দিও না। তাহলে দেখো এই যে আপ টিল নাও এখনো পর্যন্ত, তাহলে হঠাৎ করে আমরা কি করে এটা সিম্পল পাস্টে লিখতে পারি বলো, আমরা কি এটা সিম্পল পাস্টে লিখতে পারি বলো, কারণ এখনো দেখো এই নাও ব্যাপারটা কিন্তু আছে। সুতরাং এখান থেকেই আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ঘটনাটা কিন্তু বর্তমানকালে এখনো ব্যাপারটা আছে, তাই তো, চলছে, সেই ব্যাপারটার জন্য যে সে এখনো অবধি আমার সাথে রয়েছে, সেই জন্য তাকে শাস্তি দিও না দেরির জন্য। তাহলে সে এখনো অবধি আমার সাথে রয়েছে, তাহলে তার যে থাকার ব্যাপারটা সেটা কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনো ব্যাপারটা চলছে, তাই তো, সে রয়েছে, তাহলে অবশ্যই আমরা সেটা প্রেজেন্ট পারফেক্টে লিখতেই পারি যে হি হ্যাজ বিন, তাহলে ওয়াজটা এখানে হবে না। আর এখানে কিন্তু এ পার্টেই ভুলটা রয়েছে, কারণ তোমরা বুঝতে পারছো নাও ব্যাপারটা রয়েছে, নাও যখন রয়েছে প্রেজেন্টে আমরা এটা পাস্টে লিখতে পারি না, তো এখানে ওয়াজটা কিন্তু হবে না। কি হবে, হি হ্যাজ বিন উইথ মি আপ টিল নাও, সো ডোন্ট পানিশ হিম ফর দ্য ডিলে, সি হ্যাজ বিন উইথ মি, সি হ্যাজ বিন উইথ মি। তাহলে বুঝতে পেরেছো যে ঘটনাটা যেহেতু প্রেজেন্টে রয়েছে, তো আমরা এখানে হঠাৎ করে পাস্টে লিখতে পারবো না, এটা আমাদের ব্যাপারটা শুরু হয়ে সে যেহেতু এখনো আমার সাথে রয়েছে সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতেই পারি। তো হি হ্যাজ বিন উইথ মি, তাহলে তোমাদেরকে কি ওয়াজটাকে তোমাদেরকে আউট করে কি লিখতে হবে, এখানে হ্যাজ
বিন। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো শোনার পরে এবং নিজেরা বোঝার পরে খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবে। তো এখানে কি হবে দেখো, হ্যাজ বিন, হি হ্যাজ বিন উইথ মি। আচ্ছা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো নাম্বার 17, several survey reports indicate that the number of drug addicts is grown gradually. প্রথমে মিনিংটা বোঝার চেষ্টা করো। সেভারাল সার্ভে রিপোর্টস অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে যে রিপোর্টস গুলো বার হয় সেগুলো ইন্ডিকেট কি করছে, যে ইঙ্গিত করছে যে নাম্বার অফ দ্য ড্রাগ অ্যাডিক্টস অর্থাৎ ড্রাগ অ্যাডিক্টসের যে সংখ্যাটা সেটা কি হচ্ছে, বাড়ছে, তাই তো, ধীরে ধীরে বাড়ছে। এই ব্যাপারটা কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে বলা হচ্ছে। তাহলে এররটা কোথায় রয়েছে তোমরা অবশ্যই নিজে প্রথমে ট্রাই করো বোঝার এবং ফাইন্ড আউট করার, তারপরে কিন্তু আমার আনসারটা শুনবে। দেখো, several survey reports indicate that the number of drug addicts is grown gradually. তো এখানেই দেখো ব্যাপারটা একটু তোমাদেরকে খুব মাইনিউটলি যদি একটু ভাবো বুঝতে পারবে যে ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। তো কাজটা কন্টিনিউ হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। তো এটাকে আমাদেরকে অবশ্যই তাহলে প্রোগ্রেসিভ লিখতে হবে বা কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবং কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে বুঝবো দেখো, এই যে ইন্ডিকেট ব্যাপারটা অর্থাৎ নির্দেশ করে বা ইঙ্গিত দেয়, তো এটা প্রেজেন্টে রয়েছে, তো এটাকেও আমাদের প্রেজেন্টে রাখতে হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু লিখতে হবে। তাহলে ভুলটা কোথায় রয়েছে, এই ডি পার্টে। আমাদেরকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে কিন্তু লিখতে হবে, কারণ ঘটনাটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ কি হচ্ছে, বাড়ছে। বাড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু গ্রোন হবে না, হবে কি বলো, গ্রোয়িং। কারণ কি, দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস ইজ গ্রোয়িং গ্র্যাজুয়ালি। দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস ইজ গ্রোয়িং। তো এখানে গ্রোন হবে না, হবে গ্রোয়িং। কেননা এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ব্যাপারটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। সেই জন্য আমাদেরকে এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেই পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে লিখতে হবে। চলো নাম্বার 18 দেখি। I could not recall when she has told me about her affair with Gopal. অর্থাৎ আমি স্মরণ করতে পারি না বা মনে করতে পেরেছিলাম না, পারিনি, কারণ কুড নটটা বুঝতে পারছো। when she has told me, সে কখন আমাকে বলেছিল যে তার অ্যাফেয়ার, গোপালের সাথে যে তার অ্যাফেয়ার, সেটা সম্পর্কে সে আমাকে কখন বলেছিল সেটা কিন্তু আমি রিকল করতে পেরেছিলাম না। তাহলে ফাইন্ড আউট করো কোথায় ভুলটা রয়েছে, কোন পার্টে সেন্টেন্সের। দেখো, যদি আমরা ভালো করে দেখি তাহলে অবশ্যই আমরা সহজেই বুঝতে পারবো এই বি পার্টে ভুল রয়েছে। কেন, দেখো, এই যে কুড নট, এটা পাস্টের কথা বলা হচ্ছে। যদি এটা পাস্টে থাকে তাহলে হঠাৎ করে আমরা এটা প্রেজেন্ট পারফেক্টে কি করে লিখতে পারি বলো? আমরা এটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবো না, এটা আমাদেরকে পাস্ট পারফেক্টেই লিখতে হবে। তাহলে কি হবে বলো, when she had told me, তাহলে হ্যাজটাকে আউট করে তোমাদেরকে লিখতে হবে had। when she had told me about her affair with Gopal, তাহলে বুঝতে পারছো এটা যেহেতু পাস্টে রয়েছে কুড, সেই জন্য আমরা এটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবো না, আমাদেরকে এটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। আর পাস্ট পারফেক্টের নিয়ম তোমরা জানো, স্ট্রাকচারটা সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মেইন ভার্ব যে V3 ফর্ম সেটা। তাহলে she had told me about her affair with Gopal। চলো নাম্বার 19 কি বলছে, 4 and 4 always made 8 cannot be questioned by anyone। তো জানি এটা কি বলতে চাইছে, বলে যে 4 এবং 4 অর্থাৎ 4 এবং 4 কি হয়, 8 হয়, তাই তো, যেটা কেউই এই ব্যাপারে কোশ্চেন করতে পারে না, সবাই জানে যে 4 এবং 4 8 হয়। তো ভুলটা কোথায় রয়েছে বলো, কোন পার্টে রয়েছে ভুলটা? দেখো, এটা একটা চিরসত্য ঘটনা, তাই তো, তাহলে হঠাৎ করে এটা আমরা পাস্টে কি করে লিখতে পারি? আবার একটা দেখো, এই যে অলওয়েজ ব্যাপারটা রয়েছে, অলওয়েজ যেহেতু রয়েছে, আবার এটা যেহেতু সাধারণ একটা ঘটনা এবং চিরসত্য একটা ঘটনা, তো আমরা এটা মেড লিখতে পারি না। আমাদের বি পার্টে ভুল রয়েছে। এবং কি ভুল রয়েছে, এটা কিন্তু সিম্পল পাস্টে হবে না, এটা সিম্পল প্রেজেন্টে হবে। কি হবে তাহলে ভার্বটা? 4 and 4 always কি হবে, makes 8।
তারপরে কি ক্যান নট বি কোশ্চেন বাই এনিওয়ান, তাই তো 4 and 4 অলওয়েজ মেক্স 8। তোমরা কিন্তু এখানে 4 এবং 4 দুটো ভেবো না, যেমন ব্রেড অ্যান্ড বাটার একটা ইউনিট হিসেবে ধরো, তেমন ধরবে যে 4 এবং 4 কি হয় 8 হয়, তাই তো সেই জন্য কিন্তু এখানে এর সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, সেই জন্য এখানে কিন্তু মেক্স তোমাদের লিখতে হবে। তো 4 and 4 অলওয়েজ মেক্স 8 ক্যান নট বি কোশ্চেনড বাই এনিওয়ান। তো আমাদের এটা সিম্পল পাস্ট হবে না, কি হবে সিম্পল প্রেজেন্ট। নাম্বার 20 দেখো, দ্য টিচার টোল্ড আস, শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন দ্যাট উই শুড রিমেইন ইন দ্য হোস্টেল ইফ ইট রেইনস, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই টিচার আমাদের কি বলেছিলেন যে আমাদের হোস্টেলের মধ্যে থাকা উচিত। তো ভুল কোথায় রয়েছে দেখো, টোল্ড আস আমাদেরকে বলেছিলেন দ্যাট উই শুড রিমেইন ইন দ্য হোস্টেল ইফ ইট রেইনস। তো দেখো এখানে দেখো শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন অর্থাৎ ঘটনাটা কিন্তু কি ঘটেছে, ঘটনাটা কিন্তু পাস্টে ঘটে গিয়েছে অলরেডি। এই যে টোল্ড আস, এই যে টোল্ড আস এই ব্যাপারটা বুঝতে পারছো, টোল্ড আস অর্থাৎ তিনি আমাদেরকে শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন, তাহলে উই শুড রিমেন ইন দ্য হোস্টেল ইফ ইট রেইনস। তো এটা যদি পাস্টে থাকে হঠাৎ করে আমরা কি করে এটা প্রেজেন্টে লিখতে পারি বলো, রেইনস মানে বৃষ্টি হওয়া, তো এটা ভার্ব, কিন্তু দেখো এটা প্রেজেন্ট আছে সিম্পল প্রেজেন্টে, কিন্তু এটা পাস্টে রয়েছে। যখন আমরা ন্যারেশন যদিও তোমাদের করাইনি এখনো, কিন্তু তোমরা অনেকেই জানো যে রিপোর্টেড ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদেরকে পাস্টেই লিখতে হবে। তো এটা আমরা হঠাৎ করে রেইনস কিন্তু লিখতে পারবো না, রেইনড লিখতে হবে, তাই তো। দ্য টিচার টোল্ড আস দ্যাট উই শুড রিমেইন ইন দ্য হোস্টেল ইফ ইট রেইনড, তাহলে ডি পার্টে কিন্তু আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের এই সেন্টেন্সের এররটা রয়েছে কি, দ্য টিচার টোল্ড আস দ্যাট উই শুড রিমেইন ইন দ্য হোস্টেল ইফ ইট রেইনড, ইডি অ্যাড হবে এবং এটা সিম্পল পাস্টে হবে, ইফ ইট রেইনড। এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে না, কারণ রিপোর্টেড ভার্বটা পাস্টে রয়েছে, তো আমাদেরকে এটা পাস্টেই লিখতে হবে। তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো আনসারগুলো, এবং তোমরা আশা করি ফাইন্ড আউট করতে পেরেছো যে কোথায় ভুলটা রয়েছে এবং কারেকশন করে খাতায় লিখেছো। তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।